সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, ত্রয়োদশ সংশোধনী বৈধ, আপিল বিভাগের রায়। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর, বর্তমান সরকারের অধীনেই হবে আগামী ভোট। উদ্বোধনে 3 মাসেও রাজধানীতে আশানুরূপ সাড়া পায়নি র্যাপিড পাস, মেশিন জটিলতায় বিড়ম্বনা। ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ, ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ, জাতিসংঘ প্রতিনিধি দলকে ব্যবসায়ীরা। আগে না জানানোয় প্রশ্ন জাতিসংঘের, উত্তরণে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। জলবায়ু সম্মেলন থেকে নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। আয়োজনের অগ্রগতি নিয়ে বিশেষজ্ঞদের হতাশা, শীঘ্রই আসতে পারে ইতিবাচক ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। সংবিধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছেন আপিল বিভাগ। চতুর্দশ নির্বাচন থেকে হবে কার্যকর। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কথা বলছেন বিএনপির আইনজীবীরা, সরাসরি যাচ্ছে সেখানে। আমরা মনে করেছি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, সংবিধানের প্রবর্তনের মাধ্যমে মৌলিক যে কাঠামো, এই কাঠামোটা সুপ্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং রায়ের মাধ্যমে বাতিল করা, এবং স্যার যে কথা বলেছেন বিচারপতি এম এম খায়রুল হক সাহেবের রায়টি, তার আমরা আগেই বলেছি তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত মতামতের প্রতিফলন ছাড়া আমরা এটাকে কোনো আইন আদালতের ভাষায় কোনো রায় কিংবা নজির হিসেবে আমরা গ্রহণ করি নাই। এ কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষে এই রিভিউ পিটিশনটি দায়ের করেছেন। আমরা কাউন্সিলর হিসেবে, বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে দেশের জনগণ ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করার জন্য তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমার মনে হয় যে তারা এই রিভিউটি করেছেন। আরেকটি বিষয় বলতে চাই, এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। আমরা আমাদের পক্ষ থেকে যারা সহযোগিতা করেছেন, সাংবাদিক বন্ধু আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায়টি হচ্ছে সংবিধানের আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল এবং বদিউল মজুমদার কর্তৃক দায়েরকৃত বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের যে রায়ের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেটি আজকে ফিরে এলো তাৎক্ষণিকভাবে। তবে এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। না, মাসুদ যে কথাটি জানতে চেয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 56 অ্যান্ড 58, এবং এইটা বাস্তবায়িত হয়েছিল 1996-এ। উনি পরিষ্কারভাবে উল্লেখ করেছে 1996 সনে এই যে আর্টিকেল 58(1), 58(2) সেখানে যে এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং যেটা পরবর্তীতে এই 13 অ্যামেন্ডমেন্টের জাজমেন্টে বাতিল করেছিলেন, সেটা আবার তিনি পুনঃপ্রবর্তনের কথা বলেছেন এবং পুনর্বহাল করলেন। কথা বলছিলেন বিএনপির দুজন আইনজীবী, অর্থাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে যে আপিলটি করেছিলেন, সেই আপিলের পক্ষে বিএনপির তরফ থেকে দুজন আইনজীবী বক্তব্য রেখেছিলেন। একজন হচ্ছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আরেকজন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তারা যেটি বলছেন যে এই রায়টিকে তারা মাইল ফলক হিসেবে বলছেন। 1996 সালে বেগম খালেদা জিয়া সরকার যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল, আজকে আপিল বিভাগ ঠিক সেইভাবে, যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের আগে ছিল, অর্থাৎ 1996 সালে আনা হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানে থাকবে। আর যেটি কার্যকর কবে হবে সেটি নিয়ে স্পষ্ট করে আইনজীবীরা যেটি বলেছেন যে আগামী যে নির্বাচনটি হবে, অর্থাৎ 26 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনটি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার রয়েছে, সেই সরকারের অধীনেই হবে এবং চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি যে আজকের রায়ের পর সেটি কার্যকর হবে, এমনটি তারা বলছেন। এবং রায়ের ক্ষেত্রে একটি পর্যবেক্ষণ আদালত দিয়েছেন, সেটি বলছেন যে এবিএম খায়রুল হক যে রায়টি দিয়েছিলেন, সেই রায়টি পর্যালোচনা করে তারা দেখেছেন যে প্রতিটি পরতে পরতে ত্রুটিপূর্ণ রায়। এখন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কথা বলছেন, আমরা তার বক্তব্যটি শুনে আসি। আজকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আপিল বিভাগের যে রায় ছিল, এটি রিভিউ আবেদন এবং আপিল আজকে অ্যালাউ করা হলো। রায়ে বলা হয়েছে যে অতীতের যে রায় দেওয়া হয়েছে,
এটি টেইন্টেড, বাংলায় বলে কলঙ্কিত, এবং এরর অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড। দেখা মাত্রই মনে হয় অতীতের রায়টা ছিল টেইন্টেড, এবং সেই জন্য বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 13 অ্যামেন্ডমেন্টকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হয়েছিল সেই রায়কে পরিপূর্ণভাবে বাতিল করা হলো ইন ইটস এন্টায়ারিটি। 4 জন ছিলেন এক পক্ষে, 3 জন ছিলেন আরেক পক্ষে। কোনো রায়ই আর থাকলো না, 4 জনেরটাও বাতিল হলো, 3 জনেরটাকেও বাতিল করা হলো। এবং সেখানে বলছেন একইভাবে এই রায় ঘোষণার ভিত্তিতে 13 অ্যামেন্ডমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হলো। ইংরেজিতে বলেছেন রিভাইভড অ্যান্ড রেস্টোরড। এবং এই রিভাইভ এবং রেস্টোরটা কখন কার্যকর হবে সেটা বলেছেন সাবজেক্ট টু এনফোর্সমেন্ট অফ আর্টিকেল 58B অ্যান্ড 58C। এর অর্থ হলো সংসদ ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এখন যেহেতু সংসদ নাই, 15 দিন ভাঙিয়ে যাওয়ার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কোনো বিধানও আপাতত কার্যকর হবে না। তাহলে কিভাবে হবে সেটা? এই রিভাইভাল এবং এই রেস্টোরেশনের আদেশ কার্যকর হবে মাস্ট অপারেট প্রসপেক্টিভলি, আগামীতে এটি কার্যকর হবে, বর্তমান সময়ে এটি কার্যকর হবে না। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো তার কার্যকারিতা থাকবে না, তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময় থেকে। আর এই ব্যাপারে আমাদের কথা হলো 1984 সালে, আজ থেকে 41 বছর আগে, বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল। এই জাতি অনেক পানি ঘোলা করেছে, অনেক অসম্মান হয়েছে, অনেক মানুষের জীবন গিয়েছে, গুম খুন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে। 41 বছর পরে সকলে মিলে আবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা অনুভব করছে। আমরা তখনই বলেছিলাম যে দিস ইজ অ্যান ইনসেপারেবল টুইন, ইনএক্সট্রিকেবলি লিঙ্কড, ইন্টারটুইন। আমরা বলেছিলাম ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এগুলো হলো ইনসেপারেবল টুইন, একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। আজকে 41 বছর পরে যে যাই বলুন না কেন, যে যতটুকুই ক্রেডিট নিতে চান না কেন, মূলত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এই অদূরদর্শী আচরণের ফলেই জাতিকে যা খেসারত দিতে হয়েছে। এতক্ষণ সরাসরি ছিলাম সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আইনজীবীদের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশ গড়তে নতুন প্রত্যয় নিয়ে কাজ করছে বিএনপি। শীঘ্রই ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সকালে ম্যারাথনে অংশ নিয়ে কথা বলেন দলটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্বাচন সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার ভোরে লেটস রান উইথ ঢাকা 15 ম্যারাথনে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। ম্যারাথনটি মিরপুরে হারমান মেইনার স্কুলের সামনে থেকে শুরু হয়ে আবার সেখানে এসেই শেষ হয়। ম্যারাথনে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিযোগীরা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এ ধরনের আয়োজন সবসময় আমাদের রানারদেরকে উৎসাহিত করে, আর এ ধরনের ইভেন্ট যদি প্রতিনিয়ত হইতে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই একত্রিত থাকতে পারবো। ম্যারাথন দৌড়ের আয়োজন করেছেন, এতে আমরা সকলে সাধারণ জনগণ খুবই উজ্জীবিত। আমার ফ্রেন্ডের জন্য আমি সেকেন্ড আর আমার ফ্রেন্ড হচ্ছে থার্ড। তাও খুবই ভালো হয়েছে একটা ইভেন্ট। ঢাকার মধ্যে এরকম ইভেন্টগুলো সচরাচর হয় না। ঢাকা 16 আসনের ধানের শেষের প্রার্থী আমিনুল হক বলেন, দেশ গড়তে নতুন প্রত্যয় ও স্বপ্ন নিয়ে কাজ করছে বিএনপি, যা আগামী কয়েকদিনের মধ্যেই তারেক রহমান দেশবাসীর কাছে উপস্থাপন করবেন। আমরা নতুন কিছু প্রত্যয় নিয়ে কাজ করছি, নতুন কিছু স্বপ্ন নিয়ে কাজ করছি, যে স্বপ্নগুলো আগামী কিছুদিনের ভিতরেই ইনশাআল্লাহ আপনাদের সামনে, জাতির সামনে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপন করবেন। ম্যারাথনের আয়োজক ঢাকা 15 আসনের ধানের শেষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতেই এমন আয়োজন। নির্বাচনের সামনে রেখে তারেক রহমানের ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আজকে এই ভোরের বেলায় যারা উপস্থিত আমার প্রিয় যুব সমাজরা, আমরা একইভাবে ঐক্যবদ্ধ থাকব। সবার আগে শুধু বিএনপি নেতাকর্মী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ম্যারাথনে অংশ নেন।
নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের 3 মাস পেরিয়ে গেলেও প্রচারের অভাবে রাজধানীতে আশানুরূপ সাড়া পাচ্ছে না র্যাপিড পাস। যাত্রীদের অভিযোগ, তাৎক্ষণিকভাবে কার্ডের তথ্য রিড করতে পারছেন না পাঞ্চ মেশিন, এতে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। ডিটিসিএ বলছে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে বেশ কিছু নতুন ফিচার যুক্ত করা হবে র্যাপিড পাসে। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করছেন সাইফুল রুদ্র। হাতিরঝিলে 1.5 ঘন্টা অপেক্ষার পর 16টি গাড়িতে মাত্র 4 জন যাত্রীর দেখা পেয়েছি আমরা, যারা র্যাপিড পাস ব্যবহার করে ভাড়া পরিশোধ করেন। র্যাপিড পাস ব্যবহারে অনীহার কারণ হিসেবে সাধারণ যাত্রীরা জানান মিশ্র প্রতিক্রিয়া। রয়েছে সঠিকভাবে পাঞ্চ মেশিন কাজ না করার অভিযোগও। লাইনে দাঁড়ানো লাগে না টিকিট কাটার জন্য, কার্ডটা পাঞ্চ করার পরে আমি গাড়িতে উঠে গেলাম। টিকিট নেওয়ার জটিলতা থেকে একটু মুক্তি পাবে মানুষ। আমার স্টুডেন্ট আইডি কার্ড আছে, সো স্টুডেন্টদের জন্য 15 টাকায় কাটা যায়। ডেবিট কার্ডে নাই, ডেবিট কার্ডে 20 টাকায় কাটা লাগে। এসএমএস দিলে ডেফিনেটলি ভালো হবে আর কি। মেশিনটা রিচ করতে গেলে অনেক সময় মেশিনটা ধরে না, তো তখন একটু ধাক্কাধাক্কি হয়। মেশিনগুলো যে ডিটিএস থেকে যেখানে দেখাইছে তাদের মারফতে কেনা। যাত্রীর অভিযোগ অনুযায়ী কার্ড পাঞ্চে জটিলতা ও মেশিনের দুর্বলতার প্রমাণও মিলল হাতে নাতেই। রাজুকের ঠিকাদারি প্রতিষ্ঠান HR ট্রান্সপোর্ট এজেন্সির কর্মী জানান, উদ্বোধনের পর থেকে গেল 3 মাসে চক্রাকার বাসে কার্ড ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বাড়েনি। 5টা-7টা পার ডে যাচ্ছে। আর একটু এটা তো প্রচারের উপরে, প্রচার যত হবে তত সেল হবে। আরো 2-4টা পরিবহনে থাকলে সেই ক্ষেত্রে হয়তো এটা বেশি দেখা যেত। আপাতত BRTCর 10টি বাস ও হাতিরঝিল চক্রাকার বাসে র্যাপিড পাস ব্যবহার করা যাচ্ছে, তবে ওয়াটার বাসে এই সেবা বন্ধ আছে। গ্রাহকের সব অভিযোগ আমলে নিয়ে ত্রুটি শনাক্তে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় ডিটিসিএ। ব্যাপকভাবে চালু করতে হলে এই যে ডিভাইস কানেক্টিভিটির একটা ব্যাপার রয়েছে, ততদিন কিন্তু আপনাকে এটা একটু ব্যয়বহুল এবং দ্রুত ব্যাপক সম্প্রসারণের পথে বাধা আছে। বাসও তো রেডি নাই যে সেখানে স্থাপন করব। র্যাপিড পাসে আসলে হাব ভাড়া এইটা করতে গেলে এইটা ইটস ভেরি ডিফিকাল্ট। স্টেশন হিসেবে ভাড়া না কেটে কিলোমিটার হিসেবে ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীরা। সেই সঙ্গে ভাড়া পরিশোধের টোকেন ও রিচার্জের প্রমাণ হিসেবে চেয়েছেন SMS নোটিফিকেশন। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা LDC থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। এবার জাতিসংঘের প্রতিনিধি দলকে সরাসরি জানালেন ব্যবসায়ীরা। এই জন্য মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন তারা। 5 থেকে 6 বছর সময় বাড়ানোর ব্যাখ্যা শুনে প্রস্তুতি না থাকার বিষয়টি আরও আগে কেন জানানো হয়নি সে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। যদিও সামগ্রিক অর্থনীতির স্বার্থে LDC উত্তরণের বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। আর 1 বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবে বাংলাদেশ। যদিও দীর্ঘদিন ধরেই LDC উত্তরণ পিছিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে আসছে শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এখন ডাবল ডিজিট 14% 15% দিয়ে পৃথিবীর কোথাও নাই। এখানে এনার্জি ক্রাইসিস আছে, এফিসিয়েন্সি এটা ভালো পর্যায়ে না গেলে বিশ্ববাজারে যে আমার যে কম্পিটিটর আছে তাদের সাথে আমি প্রতিযোগিতায় কিন্তু টিকতে পারবো না। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল ইকোসকের উন্নয়ন নীতিমালা বিষয়ক কমিটি CDPর পর্যালোচনায় 2018 ও 2021 সালে 2 দফায় LDC উত্তরণের সব শর্ত পূরণ করে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই অবস্থার মধ্যেই LDC উত্তরণে বাংলাদেশের প্রস্তুতির খবর জানতে গেল 10 নভেম্বর ঢাকায় আসে জাতিসংঘের প্রতিনিধি দল। 4 দিনের সফরের প্রথম দিনেই ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তারা, যেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় মসৃণ উত্তরণ কৌশল STS বাস্তবায়নে সরকারি সহযোগিতায় ঘাটতি রয়েছে। মার্কিন বাড়তি শুল্ক চাপের মধ্যে অন্য দেশ থেকে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা হারালে বিপদে পড়বে বাংলাদেশ। জাতিসংঘের দলটার কাছে আহ্বান জানিয়েছি যে আমাদেরকে 5-6 বছরের একটা এক্সটেনশন দেওয়া হোক, কারণ আমাদের যে স্মুথ ট্রানজিশনের জন্য আমাদের পোর্ট যেভাবে রেডি থাকা দরকার, নেক্সট স্টেজে ল্যান্ডিং করার পরে আমাদেরকে যদি GSP প্লাস আমাদের ইউরোপের সবচেয়ে বড় মার্কেট সেটা যদি আমরা পাই, সেখানে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ অনেক বেশি স্ট্রং করতে হবে। তো সেখানে আমাদের ইউটিলিটি লাইনই নাই, আমাদের SEZ-গুলো একদমই রেডি না। ব্যবসায়ীদের এমন অবস্থানে প্রস্তুতির ঘাটতির বিষয়ে কেন আগেই জানায়নি বাংলাদেশ, সে বিষয়ে জাতিসংঘ প্রশ্ন তুলেছে বলেও জানান বৈঠকে উপস্থিত থাকা এই ব্যবসায়ী নেতা। তারাও আমাদের গ্র্যাজুয়েশনের এই পর্যায়টা একটু আশ্চর্য যে এতগুলো সুযোগ থাকার পরও আমরা আগে কেন এই গ্র্যাজুয়েশনটা ডিফার করার ব্যাপারে অ্যাপ্লিকেশন করি নাই। তবে আগামী বছরই উত্তরণ চান অর্থনীতিবিদরা। তাদের যুক্তি, উত্তরণের ফলে উজ্জ্বল হবে বাংলাদেশের ভাবমূর্তি, যা শ্রমবাজার সম্প্রসারণ সহ তৈরি পোশাক নির্ভর রপ্তানি বাজারে বহুমুখী পণ্যের হিস্সা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বাংলাদেশের সমস্ত সূচক এত নাজুক অবস্থা,
যে বাংলাদেশের মর্যাদাটা বৃদ্ধি করা এখন এই মুহূর্তে দরকার। এলডিসি গ্রাজুয়েশন হলে আপনার অর্থনীতি বাধ্য হবে সে বহুমুখীকরণ করতে। আগামী চ্যালেঞ্জ মোকাবিলায় শিল্পের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংক ঋণের সুধার কমানোর মতো নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। বৈদেশিক যে শ্রমবাজার রয়েছে সেই শ্রমবাজারকে আমি সম্প্রসারণ করি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সেবা খাতের রফতানি আয় বাড়ছে, তবে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছেন উদ্যোক্তারা। ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এর কারণ হিসেবে দক্ষতার অভাবকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। উত্তরণের সঠিক পরিকল্পনা তাগিদ দিচ্ছেন তারা। গেল অর্থ বছরে 7.5 বিলিয়ন বা $750 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে 690 কোটি $73 লাখ রফতানি আয় আসে সেবা খাত থেকে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের বছরের তুলনায় এ খাতের আয় বাড়ে প্রায় 4%। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে একই ধারায় চলছে চলতি অর্থ বছরও। গেল জুলাই আগস্টে 126 কোটি $10 লাখ রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে 108 কোটি $71 লাখ, যদিও তা এক বছর আগের তুলনায় প্রায় 7.5% বেশি। খাতভিত্তিক আয়ের তথ্য। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতের রফতানি আয় হয়েছে 11 কোটি $56 লাখ, বছর ব্যবধানে 14.74%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 16.91% কম। এ সময়ে ভ্রমণ সেবা থেকে রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি $67 লাখ, এক বছর আগের একই সময়ের তুলনায় 22.35% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। সবচেয়ে বেশি 21 কোটি $20 লাখ এসেছে সরকারি পণ্য ও সেবা থেকে, যদিও নেতিবাচক প্রবৃদ্ধির মুখে বছর ব্যবধানে এ খাতের আয় কমেছে 4.40%। নেতিবাচক অবস্থানে পড়েছে পরিবহন সেবা খাত। 2 মাসে 19 কোটি $76 লাখ আয় হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 5.31%। সেবা খাত থেকে কাঙ্ক্ষিত রফতানি আয় না আসার পেছনে দক্ষতার অভাবকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার সঠিক পরিকল্পনা। তরুণ সমাজকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা তাদের থাকা দরকার সেই দক্ষতা আমরা তাদেরকে তৈরি করতে পারছি না। সুতরাং এটি একটি অন্যতম কারণ, যার কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়িক সেবা থেকে রফতানি আয় এসেছে 20 কোটি $20 লাখ, বছর ব্যবধানে বেড়েছে 23.14%। অন্তরাসেন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলে জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে ক্ষতিপূরণ সহ নানা সুবিধা আদায়ে তৎপর বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো। তবে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু কর্মী ও বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে চলমান কপ সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র 2 দিন বাকি। এ অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে পর্যালোচনা। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কপের এইবারের সবচেয়ে পজিটিভ জায়গা হলো যে কপ এইবার প্রেসিডেন্সি যে প্রপোজ করছে সেইটা মূলত এতদিন কপ যে নিউলিবারাল সিস্টেমের মধ্যে দিয়ে আগাচ্ছিল সেটাকে ভাঙার একটা প্রচেষ্টা এই প্রেসিডেন্সি নিয়েছে। এটা হলো এই কপের সবচেয়ে ইতিবাচক। আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ক্লাইমেটের দিক থেকে আমরা প্রচণ্ড ভালনারেবল একটা সিচুয়েশনে আছি। সো অন দ্যাট বিহাফ আমরা আমাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছর $2 বিলিয়ন ইউজ করছি, যেটা আমরা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে শুরু করে সব ক্ষেত্রে আমরা খরচ করে থাকি, যেটার আনুমানিক বাজেট হচ্ছে $12 বিলিয়ন। সো সেক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই আমরা বলতে পারি যে এটা খুবই স্বল্প একটি বাজেট যেটা আমরা স্পেন্ড করছি। ওদের সামনে এটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেন বিশ্ব জলবায়ু তহবিল থেকে
আমাদের বাংলাদেশের জন্য সেই ফান্ডটিকে এক্সটেন্ড করা হয়। তবে কপ সম্মেলন থেকে যুক্তরাষ্ট্র নিজেদেরকে সরিয়ে নেয় জলবায়ু তহবিল গঠন সহ এবারের সম্মেলনের অগ্রগতি হতাশাজনক বলে জানিয়েছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুবিধা আদায়ে কপ সম্মেলনে অংশ নিলেই চলবে না, ক্লাইমেট ফান্ডিং সহ প্রতিটি এজেন্ডায় নিয়মিত ফলো আপের পরামর্শ তাদের। নেগোসিয়েশনে বাংলাদেশ অংশ নিচ্ছে, বাংলাদেশের টার্গেট লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, সেখানে তারা চেষ্টা করছে জোরালোভাবেই অংশগ্রহণ করছে। যেহেতু ইউএস উইথড্র করেছে, ফলে একটা ফান্ডিং মেকানিজমে বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হয়েছে। ফলে কী ধরনের ফান্ড আসবে, আপনি লস অ্যান্ড ড্যামেজ ফান্ড কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন, এটা কিন্তু ডিটারমাইন্ড না। বিশ্ব জলবায়ু সম্মেলনের আর মাত্র 2 দিন বাকি থাকতে বিশ্বের স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলো হিসেব করছে এই সম্মেলন থেকে কি পাবে আর কি পাবে না। সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে কী ধরনের অর্থায়ন পাওয়া যেতে পারে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সময় সংবাদ আরও থাকছে। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরের শ্রমিক কলোনি, ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বাস করছেন 10,000-এর বেশি শ্রমিক। জোর থাকছে বহিরাগতরাও। বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা। সরকারি হাসপাতালের টয়লেট যেন নিজেই রোগ জীবাণুর আতুরঘর। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালের টয়লেট ব্যবহার অনুপযোগী, অপরিষ্কার আর দুর্গন্ধ তো থাকছেই, এমনকি পানির ব্যবস্থাও নেই কোনো কোনো টয়লেটে। নিতান্তই বাধ্য হয়ে এসব টয়লেট ব্যবহার করছেন রোগী ও তাদের স্বজনরা। আইসিডিআরবির রিপোর্ট বলছে ঢাকার সরকারি হাসপাতালের মাত্র 32% টয়লেট ব্যবহারযোগ্য। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্টে বিস্তারিত। ওয়াশরুম ময়লা দিয়ে ভরা, উঁচু এরিস, এর ভিতরে ঢোকা যায় না। ওই টয়লেটে সিটকারি আছে। ঢাকার অন্তত 10টি সরকারি হাসপাতাল ঘুরে সময় টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন সব ভয়াবহ চিত্র। বাথরুম সিটকারি নাই, মানুষ বইব কিতে। তেলাপোকা আপনি খাবার খাইতে বইলে পাতের থেকে নিয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি সরকারি একটি হাসপাতালের টয়লেটে। এখানে এক পাশে ময়লার ডাস্টবিন, অন্য পাশে কিলবিল করছে হাজার হাজার পোকামাকড়। এগুলোর মধ্যে কোনটি বিষাক্ত আর কোনটি নির্বিষ বোঝা বড় দায়। টয়লেট নাকি পরিত্যক্ত স্থান তা দেখে বোঝার উপায় নেই। যদিও এসব টয়লেটই প্রতিদিন ব্যবহার করছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়, বেশিরভাগ টয়লেটে নেই ফ্লাশের ব্যবস্থা। কোনোটার দেয়ালে ফ্লোরে লেগে আছে মলমূত্র, কোথাও জমে আছে ময়লার পানি, কোনোটার আবার ঠিক নেই পানির কলটাও। হাত ধোয়ার জায়গায় দৌড়ে বেড়াচ্ছে তেলাপোকা। টয়লেটের মেঝে, কলের হাতল, লাইটের সুইচ, এমনকি দরজায় জমে আছে ময়লার স্তূপ। এসব টয়লেট ব্যবহারে রোগীরা যেমন আরও নতুন রোগে আক্রান্ত হতে পারেন, তেমনি রোগীর স্বজনরাও আছেন ঝুঁকিতে। এসব কথা বলছেন ব্যবহারকারীরাই। যে নোংরা অবস্থা বাথরুমগুলি, বেসিনগুলি, এখানে আসলে পেশেন্ট তো ভালো হবে দূরের কথা, আরো অসুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে অনেক গন্ধে যেন থাকাই যায় না। তবে নিজেদের হাসপাতালের টয়লেটের বেহাল দশার কথা নিজেরাই জানেন না অনেক কর্তৃপক্ষ। কেউ বলছেন লোকবল সংকটের কথা, আবার কেউ বা দোষ চাপিয়েছেন ব্যবহারকারীদের উপর। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়ার্ড বয় ক্লিনার যারা কাজ করে এনাদের শর্টেজ আছে। একটা অ্যাপ্রুভাল পেয়েছিও, আমরা সামনে আবার লোক চাইবো এবং এটা আশা করি পাবো। সবাই খালি অন্যের উপর দায়িত্ব চাপাতে পছন্দ করে। আমরা জনগণের কোনো দায়িত্ব নেই, আমাদের সেই সিভিক সেন্স আছে। বাথরুমে গিয়ে আমি কি আমার পরবর্তী জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, সেটা কি আমি দায়িত্ব নেই? সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে 2024 সালের আইসিডিডিআরবির এক গবেষণায়। সেখানে দেখা গেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোর টয়লেটের 68%-এর মধ্যে 67%ই অপরিচ্ছন্ন। এতে উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও। হাসপাতালের মলমূত্রের সাথে যে জীবাণুগুলো থাকে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়। এটিও কিন্তু বিবেচ্য বিষয়। সংশ্লিষ্টরা বলছেন স্বাভাবিকভাবেই টয়লেট থাকে লোকচক্ষুর আড়ালে, ফলে সরকারি হাসপাতালের অন্য অবকাঠামোগুলো বরাদ্দের আওতায় পড়লেও টয়লেট বা ওয়াশরুমের কী দশা তা নিয়ে উদাসীন সব পক্ষই। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের প্রতিবাদে ডাকা 36 ঘন্টার হরতাল চলছে।
সকাল 6টা থেকে কোটা বিরোধী ঐক্য জোটের ডাকা এই হরতাল শুরু হয়। শহরের রিজার্ভ বাজার, তবলছড়ি, বরুণপা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টায়ার চালিয়ে ও সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে আন্দোলনকারীরা। ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস, বন্ধ রয়েছে আন্তজেলা বাস ও 6 উপজেলার সঙ্গে নৌ চলাচল। এতে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। হরতালের সমর্থনকারীরা জানান, সরকারি নিয়োগে 93% মেধা ও 7% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ নিয়োগে এই আইন মানছে না। চট্টগ্রামে নতুন নির্মিত 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তর করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। সংযুক্ত আরব আমিরাতে 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ আসলে রপ্তানি করতে যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সেই উপলক্ষে আজকে কিন্তু আমরা দেখছি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে জাহাজগুলো আসলে রপ্তানি করা হবে সেই জাহাজগুলোতে মূলত আমরা এখন অবস্থান করছি। আর এবং জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আকর্ষণীয়ভাবে কিন্তু এখানে সাজানো হয়েছে। এর আগে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আরও 3টি জাহাজ কিন্তু আসলে রপ্তানি করা হয়েছিল। আসলে বাংলাদেশের রপ্তানিমুখী জাহাজ নির্মাণ শিল্পের শীর্ষ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে মায়া, এমি এবং মুনা নামে এই যে 3টি ল্যান্ডিং ক্রাফট জাহাজ এই রপ্তানি করবে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কাছে। এই উপলক্ষে কিন্তু আজকে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এফবিসিসিআই এর প্রশাসক জনাব আব্দুর রহিম। সেক্ষেত্রে 2023 সালে ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি করেছিল। এর মধ্যে 2টি টাগবোট, 4টি ল্যান্ডিং ক্রাফট এবং 2টি ট্যাঙ্কার কিন্তু হস্তান্তর করা হয়েছিল। এবং আজকে যে 3টি জাহাজ হস্তান্তর করা হবে সে উপলক্ষে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হস্তান্তরের অনুষ্ঠানের যে অনুষ্ঠান সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে এখানকার সর্বশেষ খবর। এখন সরাসরি ছিলাম চট্টগ্রামে। সংস্কারের অভাবে জরাজীর্ণ মোংলা বন্দরে শ্রমিক কলোনি। অনুমোদন না থাকলেও ঝুঁকিপূর্ণ 25টি ভবনে বসবাস করছেন 10,000-এর বেশি শ্রমিক। এমনকি অনেক বহিরাগতরা জোর করে দখল নিয়েছেন। রয়েছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। মাহমুদ হাসানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 80-র দশকে বাগেরহাটের মোংলা বন্দরে শ্রমিকদের বাসস্থানের জন্য ডক শ্রমিক পরিচালনা বোর্ডের অর্থায়নে প্রায় 25টি ভবন নির্মাণ করা হয়। তখন থেকে 10,000-এর বেশি শ্রমিক বসবাস করে আসছিলেন। 2008 সালে সরকার ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত ঘোষণা করলে ভবনগুলো চলে যায় বন্দরের নিয়ন্ত্রণে। 2011 সালে ডক শ্রমিকদের পাওনা পরিশোধ করে বিদায় জানায় কর্তৃপক্ষ। কিন্তু ভবনগুলোতে এখনও বেশিরভাগ শ্রমিক বাস করেন। এমনকি অনেক বহিরাগত জোর করে দখল করে নিয়েছে অনেক বাসা। দীর্ঘদিন সংস্কার না করায় অধিকাংশ ভবনেই বর্তমানে জরাজীর্ণ। পলেস্তারা খসে পড়েছে, ফাঁকা দরজা, জানালার গ্রিল নেই, ঘরের দেয়ালে ফাটল, ভেতরে স্যাঁতসেঁতে। কোনো ভবনেই নেই বিদ্যুৎ ও পানির সংযোগ। সব ভবনেই ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণ না থাকায় অনেক বাসায় বসে মাদকের আড্ডা। ভবন সংস্কার ও পুনর্বাসনের দাবি শ্রমিকদের। লোক আছে মনে করেন প্রায় 5,000, কিন্তু শ্রমিক আছে মনে করেন 2,000। এই 2,000কে চিহ্নিত করিয়া একটা সীমিত জায়গায় ব্যবস্থা করবে, আর বাকিগুলো তার যে ব্যবস্থা লাগে সেটা করবে। সেটা আসলে মোংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছে, তারা এই ভবন থেকে তাদেরকে নেমে যাওয়ার জন্য বলছে, কিন্তু মূলত হচ্ছে যে পুনর্বাসন না করে তাদেরকে নামার জন্য বলা হয়েছে। এইটা অনৈতিক। বন্দর কর্তৃপক্ষ অ্যানাউন্স করছে যে এই ভবনটা ঝুঁকিপূর্ণ। তবে বন্দরে এই ঝুঁকিপূর্ণ অবস্থায় বন্দরের শ্রমিকরা কোথায় বসবাস করবে এটা রিপিয়ার না করে তারা শুধু ঘোষণাই দিচ্ছে। ভবনগুলোর দায়িত্ব বন্দর কর্তৃপক্ষের থাকলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো কর্মকর্তা। অন্যদিকে 2012 সালের সেপ্টেম্বরে সেখানকার বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হলেও বকেয়া রয়েছে 30 লাখ টাকার বেশি বিল। সময় সংবাদ, মোংলা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, কি
সকালে এসেই পূর্ণতা পেল এই মিরপুর টেস্টের ক্যারিয়ারের ১০০তম টেস্টে শতক হাঁকালেন মুশফিকুর রহিম। মুশফিক যে ধরনের পরিশ্রম করেন, যে ধরনের তার সব কিছু মিলিয়ে সে যেভাবে নিজেকে তৈরি করেছেন ক্রিকেটের প্রতি তার যে নিবেদন, তার প্রমাণটা আরও একবার এই মিরপুরে দিলেন তিনি। আসলে গতকাল থেকেই তিনি দারুণভাবে নিজেকে পছন্দের শটগুলোও খেলছিলেন না, এবং তিনি যে কতটা ধৈর্য ধরেছিলেন সেই ধৈর্যের ফলটা সকালে এসে তিনি পেলেন। বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে কিন্তু তিনি ১০০তম টেস্টে শতক হাঁকালেন, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো একটি ঘটনা। আমরা জানি ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংরা কিন্তু এমন ইনিংস খেলেছিলেন, সেই পাশে এখন মুশফিকের নাম। মুশফিক যেভাবে খেলেছেন, মুশফিক যেভাবে ক্রিকেটের প্রতি নিবেদন দেখিয়েছেন, এটা সত্যি বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক গর্বের এবং অনেক বড় একটা মাইল ফলক তিনি সৃষ্টি করেছেন। এটা মুশফিকের পাওয়াই ছিল, কারণ মুশফিক সব সময়, এবং আমরা দেখেছি যে বাংলাদেশ টিমের হেড কোচ বলি বা আয়ারল্যান্ড টিমের হেড কোচ বলি, সবাই কিন্তু আসলে মুশফিকের এই পরিশ্রমের প্রশংসা করেছেন। সেই মুশফিক অবশেষে কিন্তু তার প্রমাণ করেছেন, এবং তাকে কিন্তু বেশ ভালো সাপোর্ট দিয়েছেন লিটন দাস। লিটন দাসও কিন্তু সেঞ্চুরির খুব কাছাকাছি আছেন। তো এই মিরপুর টেস্টও যে বাংলাদেশের পক্ষে আসছে সেটা এক প্রকার বলাই যায়। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ঢাকা টেস্টের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম মিরপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্বাস্থ্যসেবা কর্মসূচিতে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছে সেখানে। সামাজিক কর্মী এবং কল্যাণমূলক কাজ, এটা কিন্তু যে কোনো উন্নত দেশে এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ, এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন, বিদেশে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সব জায়গায় এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ। ওই স্কুলের ছেলেমেয়েরা, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে এই কাজটা একটা রুটিন কাজ। তারা সামাজিক কর্মী হিসেবে কিছু সময় দিতে হয়, তাদের লেখাপড়ার অংশ হিসাবে, তাদের শিক্ষার অংশ হিসাবে এই সময়টা একেবারে একটা কার্ভ আউট করে আলাদা করা আছে। তো প্রত্যেককে কিছু না কিছু সমাজকর্মের সাথে যুক্ত হতে হয়। এর মধ্যে মেডিকেল সার্ভিসটা একটা, পরিচ্ছন্নতা আছে, পরিবেশ আছে, ব্যক্তিগত সমস্যা আছে, এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসাবে এটা সব বিশ্বে ভালো ভালো দেশগুলোতে হয়ে থাকে। তো আমি আনন্দিত, এখানে যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটিতে এখন কিছু হয়নি, অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ঢাকা ইউনিভার্সিটিতে এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে। এরা যে এক্সাম্পলটা সেট করবে এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে। সুতরাং আমি একটু অবাক হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই। এত বড় একটা ইউনিভার্সিটি, এত বড়, এতগুলো ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, এখানে একটা ফার্মেসি থাকবে না, এটা অবিশ্বাস্য একটা বিষয়। মানে এর অর্থ এইটাই যে আমাদের স্বাস্থ্যসেবার প্রতি আমরা কতটুকু অসচেতন। স্বাস্থ্যসেবা একটি নাগরিকের, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার, একদম প্রাথমিক অধিকার। এই জায়গাটা আমরা ভুল করতেছি, যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা। এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, আগামীর বাংলাদেশের যে চিন্তা, সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করব, আমাদের অর্থনৈতিক মডেলটা কী হবে, আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটার ভ্যালু আছে কিনা, এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা, এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা, এই বিনিয়োগ আমার স্বাস্থ্যসেবা, শিক্ষা নিশ্চিত করছে কিনা, এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে। যে কোনো বিনিয়োগ করা হবে, এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে। এই সব বক্স ঠিক করার পরে যদি আমরা দেখি প্রত্যেকটা বক্সে ঠিক করা হয়েছে,
সেখানে বিনিয়োগ করবে। অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 14 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বৈধ, আপিল বিভাগের রায়। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর। ত্রুটিপূর্ণ ছিল বাতিলের রায়, বললেন আইনজীবীরা। উদ্বোধনের 3 মাসেও রাজধানীতে আশানুরূপ সাড়া পায়নি র্যাপিড পাস। মেশিন জটিলতায় বিড়ম্বনা, ত্রুটি শনাক্তে তৎপর ডিটিসিএ। ভবিষ্যতে যুক্ত হচ্ছে নতুন ফিচার। এবং এলডিসি উত্তরণে প্রস্তুত নয় দেশ। জাতিসংঘ প্রতিনিধি দলকে ব্যবসায়ীরা আগে না জানানোর প্রশ্ন জাতিসংঘে। উত্তরণে বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়।